শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে শ্যানন অ্যান্ড ওয়েভারের একটি মডেল। সেটি শ্যানন ওয়েভার মডেল অফ কমিউনিকেশন নামে পরিচিত এবং এটিকে মাদার অফ অল মডেলস, মানে যত কমিউনিকেশন মডেল রয়েছে সবার আসলে জননী বলা হয় হচ্ছে এই মডেলটাকে। সংক্ষেপে তোমরা MOAM বলতে পারো এটিকে। তোমরা জানো কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র বাহিনী আফগানিস্তানে একটি বোমা হামলা চালিয়েছিল, ভয়াবহ বোমা হামলা। সেখানে একটি হামলার যে বোমা ব্যবহৃত হয়েছিল সেই বোমাটিকে বলা হচ্ছিল তোমার MOAB, মাদার অফ অল বম্বস। মানে এই মাদার অফ অল বম্বস এর সংক্ষিপ্ত নামটা মোয়াব হয়েছিল। মাদারের M, অফ এর O, তোমার অল এর A এবং বম্বস এর B, মাদার অফ অল বম্বস। মানে নন নিউক্লিয়ার যে তোমার অ্যাটমিক যে বোমা রয়েছে সেই বোমার বাইরে পৃথিবীর সব বোমার মাদার বলা হচ্ছিল ওই বোমাটিকে। সেইটি হচ্ছে মাদার অফ অল বম্বস, মোয়াম। আর আমরা আজকে যে মডেলটি আলোচনা করব এটি হচ্ছে মাদার অফ অল মডেলস। হ্যাঁ, এই মডেলটি তোমার মোটামুটি সব ধরনের যোগাযোগকে ব্যাখ্যা করার মতো যোগ্যতা রাখে বলে এটিকে মাদার অফ অল মডেলস বলা হয়। এছাড়া আধুনিক যে যোগাযোগের ইতিহাস, কমিউনিকেশনের যে ইতিহাস, গণমাধ্যমের যে ইতিহাস, সেই জায়গাটিতে এই মডেলটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছে। কারণ এটির মাধ্যমে প্রথম অ্যারিস্টটলের মডেলের পরে ওই যে খ্রিস্টপূর্বে যে মডেলটি দিয়েছিলেন অ্যারিস্টটল, একটি লিনিয়ার মডেল, সেই মডেলের পরে এই মডেলটি আমরা পাই, যে মডেলটি আসলে আমাদের যোগাযোগ প্রক্রিয়াকে ব্যাখ্যার জন্য বেশ ভালোভাবে কার্যকর হয়। তো সেই মডেলটিতে আমরা চলে যাই। ওকে, সো এই মডেলের ব্যাকগ্রাউন্ডস কি? তোমরা পর্দায় একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ। এই ব্যক্তিটির নাম কেউ কি বলতে পারো? ব্যক্তিটির নাম কি? মানে দেখে কি চিনতে পারো কেউ? আচ্ছা, ওনার নাম হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। উনি কেন বিখ্যাত কেউ জানো? টেলিফোন আবিষ্কার করার জন্য। এক্স্যাক্টলি, উনি সেই টেলিফোন আবিষ্কারক। উনি এই মডেলটির সঙ্গে বেশ ভালোভাবে জড়িত রয়েছেন, আমরা যে মডেলটি আজকে আলোচনা করব। তো টেলিফোন আবিষ্কার করার পরে উনি কিন্তু একজন স্কটিশ নাগরিক, অর্থাৎ তোমার বর্তমানে যে ইউনাইটেড কিংডম, ইউকে, হ্যাঁ, ইউকের একটি যে তোমার অঙ্গরাষ্ট্র বা অঙ্গরাজ্য যেটি বলো, সেই স্কটল্যান্ডের মানুষ ছিলেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এসে তিনি সফলভাবে আসলে এই টেলিফোন কোম্পানির যে ব্যবসাটি এটি শুরু করেছিলেন। তো এই ভদ্রলোক আমাদের এই মডেলের সঙ্গে জড়িত, কারণ ওনার যে কোম্পানিটি ছিল সেটির নাম ছিল তোমার বেল। হ্যাঁ, এবং এই কোম্পানিটি ওনার নাম অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোম্পানিটির অনেক রিসার্চ অঙ্গস ছিল, অনেক বেশি গবেষণা করতো এটি নিয়ে, মানুষের তোমার যোগাযোগ প্রক্রিয়া ব্যবস্থা ইত্যাদি নিয়ে। তো এই বেল টেলিফোন সার্ভিসের যে বেল সিস্টেম ছিল, সেই বেল সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য অনেক রিসার্চার, গবেষকদের তারা আমন্ত্রণ জানাতো জার্নালের জন্য লেখার জন্য। এবং তাদের বেলের যে নিজস্ব ল্যাব ছিল, এই ল্যাবে তৎকালীন সময়ে প্রসিদ্ধ অনেক তোমার গণিতবিদ, অনেক প্রকৌশলী, হ্যাঁ, অর্থাৎ তোমার অনেক ম্যাথমেটিশিয়ান, অনেক ইঞ্জিনিয়ার, তারা এখানে কাজ করতেন এই বেল ল্যাবে। হ্যাঁ, যে বেল ল্যাবটি বর্তমানে আসলে তোমরা যে নোকিয়া ফোন চিনো, এই নোকিয়া ফোনের যে মাদার অর্গানাইজেশনটি সেটি কিনে নিয়েছে বা তারা ব্যবহার করছে এটিকে। তো এই বেল ল্যাবের বেল সিস্টেম টেকনিক্যাল জার্নাল নামের একটি জার্নাল ছিল, যে জার্নালে বিভিন্ন ধরনের গবেষণাপত্র, রিসার্চ আর্টিকেল ছাপানো হতো, প্রকাশ করা হতো। সেরকমই একটি রিসার্চ আর্টিকেল ছিল আজকে আমরা যে মাদার অফ অল মডেলস, হ্যাঁ, শ্যানন অ্যান্ড ওয়েভারের যে মডেলটি নিয়ে কথা বলছি, সেই মডেলটি। তো সেই মডেলটি কেন ওখানে আসলো? কারণ এই মডেলটি টেলিফোন কিভাবে কাজ করে, টেলিফোনের মাধ্যমে কিভাবে যোগাযোগ ব্যবস্থা আসলে তোমার ডেভেলপ হতে পারে, টেলিফোনের মাধ্যমে কিভাবে যোগাযোগ ব্যবস্থাটা সফল হতে পারে, হ্যাঁ, টেলিফোনের যোগাযোগ ব্যবস্থার মধ্যে কোনো ধরনের সীমাবদ্ধতা রয়েছে কিনা, সেই বিষয়গুলো জানার জন্য, হ্যাঁ, টেলিফোন কিভাবে ইনফরমেশনটা সরবরাহ করে, সেই বিষয়গুলো জানার জন্য গবেষণা প্রয়োজন ছিল। সেই গবেষণাগুলো প্রকাশ হতো বেল সিস্টেম টেকনিক্যাল জার্নালে।
তো এইরকম এই জার্নালের একটা আর্টিকেল পরবর্তীতে এই কমিউনিকেশন মডেলটি তোমার দাঁড় করায়। একটা আর্টিকেল দুই ভাগে বিভক্ত করে যে ব্যক্তি প্রদান করেন, আমরা তার ব্যাপারে একটু সামনে আলোচনা করব। তো এই যে মডেলটি নিয়ে আমরা কথা বলছি সেটিকে আমরা বলি শ্যানন অ্যান্ড ওয়েভার মডেল অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের শ্যাননের এবং ওয়েভারের মডেল যেটি সেটি। এটিকে আবার অন্যান্য যে ডিসিপ্লিন রয়েছে পড়াশোনার, হ্যাঁ, সেটি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কিংবা তোমার ইভেন ফিজিক্স, হ্যাঁ, তারপরে ডিজিটাল টেকনোলজির নানা বিভাগ, সেগুলোই কিন্তু এই মডেলটিকে পড়ানো হয় এবং সেখানে এটির নাম হচ্ছে ইনফরমেশন থিওরি। হ্যাঁ, ইনফরমেশন থিওরি। এবং আমাদের যে বিভিন্ন তাত্ত্বিকরা, সমালোচকরা, তারা বলতে চান যে এই মডেলটির সামনে যে আমরা শ্যানন আর ওয়েভারের দুইজনের কথা বলছি, ক্রেডিট দিচ্ছি দুইজনকে, মূলত মডেলটি দাঁড়িয়েছে মূলত ক্লড শ্যানন নামক ব্যক্তির আসলে একক অবদানের ক্ষেত্রে। তোমার ওয়ারেন ওয়েভার আসলে জাস্ট একটু প্রলেপ লাগিয়েছে, তার আসলে তত্ত্ব দেওয়ার ক্ষেত্রে ভূমিকা কম। তারপরেও আমরা যোগাযোগের ক্ষেত্রে শ্যানন এবং ওয়েভার দুজনের মূল্যটাকেই আমরা গ্রহণ করি, কারণ আমরা আসলে কারো অবদানকে ছোট করে দেখতে চাই না। তবে প্রধানত মডেলটি ক্লড শ্যানন বা ক্লাউড শ্যানন, যেভাবেই উচ্চারণ করো না কেন, এই ক্লড শ্যানন ভদ্রলোকের আসলে প্রদান করা। তো দেখো, যে বিষয়গুলো নিয়ে তোমাদের বললাম যে ফাদার্স অফ দ্য মডেল, হ্যাঁ, ব্র্যাকেটে একটা এস, যে দুজনেই কিনা। ক্লড শ্যানন উনি 1916 সালে জন্ম নেন এবং 2001 সালে উনি মৃত্যুবরণ করেন। ম্যাথমেটিশিয়ান ছিলেন বা গণিতবিদ ছিলেন। 1948 সালে উনি ওই যে বেল সিস্টেম জার্নালে যে আর্টিকেলটি প্রকাশ করেন, সেটির শিরোনাম ছিল আ ম্যাথমেটিক্যাল থিওরি অফ কমিউনিকেশন। হ্যাঁ, এটি সেই সময় 1948 সালে জুলাইয়ে যে সংখ্যাটি বের হয়েছিল জার্নালে, সেখানে একটা অংশ বের হয় এবং অক্টোবরে যে ইস্যুটা ছিল জার্নালে, সেখানে পরের অংশ বের হয়, যে বেল সিস্টেম টেকনিক্যাল জার্নালের। হ্যাঁ, তো এই মডেলটি 1949 সালে এটিকে পপুলারাইজ করেন, জনপ্রিয় করেন ওয়ারেন ওয়েভার, যিনি 1894 সালে জন্ম নেন এবং 1978 সালে মৃত্যুবরণ করেন। ইনি এই যে এ ম্যাথমেটিক্যাল থিওরি অফ কমিউনিকেশন যেটি রয়েছে, এটিকে দ্য ম্যাথমেটিক্যাল থিওরি অফ কমিউনিকেশন নাম দেন 1949 সালে, এবং তখন যৌথভাবে এই কাজটি হয়। তো এখানে ওয়ারেন ওয়েভারের ভূমিকাটা হচ্ছে ক্লড শ্যানন যে কাজটি 144 পেজে, মানে 144 বা 144, যেটি উচ্চারণ করুন না কেন, যে কাজটি 144 পেজে ক্লড শ্যানন ব্যাখ্যা করেছেন, সেটিকে মাত্র 28 পেজে, 28 পেজে ওয়ারেন ওয়েভার এটিকে রিভিউ আকারে প্রকাশ করলেন এবং তিনি তার মতো করে সহজ এবং সরল করে, যাতে সবাই বুঝতে পারে, সেইভাবে মডেলটিকে আমাদের সামনে নিয়ে আসলেন। ফলে এই মডেলটি খুব দ্রুত পপুলারাইজড করতে ওয়ারেন ওয়েভারের এক ধরনের ভূমিকা রয়েছে। যেভাবে তোমরা মার্কসের নাম শুনে থাকবে, মার্কসবাদী যে বিভিন্ন তত্ত্ব রয়েছে, হ্যাঁ, তোমার সেখানে এঙ্গেলস নামক একজন ব্যক্তি রয়েছেন। এই ব্যক্তি কিন্তু মার্কসের তত্ত্বগুলো বিভিন্নভাবে প্রকাশ করেছেন। হ্যাঁ, সে তো জনপ্রিয় করে তুলতে তার একটি ভূমিকা রয়েছে। তদ্রুপ ক্লড শ্যাননের যে এ ম্যাথমেটিক্যাল থিওরি অফ কমিউনিকেশন, যেটি পরবর্তীতে মাদার অফ অল মডেলস নামে খ্যাত হয়, সেটিকে দ্য ম্যাথমেটিক্যাল থিওরি অফ কমিউনিকেশন নামে 1949 সালে একটু নতুন করে রিভাইজড করে, নতুন করে পরিমার্জিত করে উপস্থাপন করায় ওয়ারেন ওয়েভারের এক ধরনের ভূমিকা রয়েছে। ফলে তাদের দুজনের নামটাই আসলে এই মডেলের সঙ্গে জড়িত। একজন হচ্ছে ক্লড শ্যানন, একজন হচ্ছে ওয়ারেন ওয়েভার। তোমরা নামগুলো মনে রাখবে, কারণ নামগুলো তোমার পরীক্ষায় খুবই জরুরি, নামের বানান যেন ভুল না হয়। তাহলে আমরা একটু মডেলটার দিকে একবার চোখ বুলাই। মডেলে কি দেখতে পাচ্ছি আমরা? শ্যানন এবং ওয়েভার আমাদের বলতেছেন যে ইনফরমেশন সোর্স থাকবে। হ্যাঁ, যখন যোগাযোগটা প্রক্রিয়াটা শুরু হবে একজন ইনফরমেশন সোর্সের মাধ্যমে। তারপরে ইনফরমেশন সোর্সের কাছ থেকে ট্রান্সমিট হবে বার্তাটা, হ্যাঁ, ট্রান্সমিটারের মাধ্যমে। ট্রান্সমিটার কি করে? বার্তাটাকে ট্রান্সমিট করে। ট্রান্সমিট হওয়ার পরে একটি চ্যানেল, হ্যাঁ, একটা মাধ্যম থেকে ওই বার্তাটা প্রবাহিত হয়ে চলে যাবে রিসিভারের কাছে। রিসিভারের ওইখানে আর একটা যন্ত্র থাকবে যেটি ট্রান্সমিট করবে আবার ওই বার্তাটাকে, তারপরে রিসিপশন করবে যে কোনো একজনে। আর এর মধ্যে চ্যানেল দিয়ে যাওয়ার সময় বার্তাটির মধ্যে এক ধরনের নয়েজ আসতে পারে। এটা হচ্ছে মডেলের একদম প্রাথমিক, একদম মানে সরল উপস্থাপন। এখানে কি কনসেপ্টস গুলো হচ্ছে সেন্ডার, অর্থাৎ ইনফরমেশন সোর্স নিজে সেন্ডার হিসেবে পরিগণিত হচ্ছে,
তারপরে এনকোডার, ট্রান্সমিটার হচ্ছে এনকোডার এখানে, হ্যাঁ। তারপরে ধরো চ্যানেল, হ্যাঁ। এরপরে ডিকোডার, রিসিভার ডিকোডার, হ্যাঁ। তারপরে যিনি রিসিভ করছেন, হ্যাঁ, উনি তো রিসিভার, এটা তোমরা বুঝতেছো। আর নয়েজ তো নয়েজই। তো এটা হচ্ছে শ্যানন এবং ওয়েভারের দেওয়া মডেল। এই মডেলটিকে তোমার লেটার মানে পরবর্তীতে একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে নরবার্ট উইনার, উনি সেভেন্থ কি কনসেপ্ট হিসেবে ফিডব্যাকটা উল্লেখ করেন। যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা দাগ রয়েছে, এই যে ফিডব্যাক, অর্থাৎ এই পাশে যে ডিকোড করার মাধ্যমে বার্তাটি পেয়েছে, সে বার্তাটি যেভাবে দিবে এভাবে চলে যাবে। এটা কিন্তু শ্যানন আর ওয়েভার যুক্ত করেননি, এটা যুক্ত করেছে নরবার্ট উইনার নামক একজন ব্যক্তি, যিনি হেল্পফুল প্রফেসর নামক সোর্স থেকে আমরা যেটি জানতে পেরেছি। এখন একটু আমরা ডিসকাশনে আছি। কি কম্পোনেন্টস গুলো কি কি? নাম্বার 1, সেন্ডার, যেটিকে ইনফরমেশন সোর্স নামে আমরা বলেছি। তাহলে সেন্ডার ব্যক্তি পর্যায়ে তুমি নিজে সেন্ডার হতে পারো। তুমি যখন আমার নিগার বা মাফরুহা বা প্রমিস কিংবা তোমার নিশান কিংবা সোহান, তোমরা যখন পার্সোনালি আমার সঙ্গে কথা বলছো যে স্যার আমরা আপনাকে বেশি জোরে শুনতে পাচ্ছি, কিংবা আমরা আপনার ভয়েসটা একটু কম জোরে শুনতে পাচ্ছি, এখানে তোমরা সেন্ডার হিসেবে, তোমরা ইনফরমেশন সোর্স হিসেবে ব্যবহৃত হলে। কিংবা আমি যখন তোমাদেরকে বললাম যে শুভ সন্ধ্যা, তখন আমি তোমাদের কাছে ইনফরমেশন সোর্স। এখন আমার ইনফরমেশন সোর্সটা এনকোড হবে, ট্রান্সমিট হবে কিভাবে? কম্পিউটারের যে অডিও রয়েছে, এই অডিওটি আমার যে বার্তাটা, এটাকে ট্রান্সমিট করে আমার যে ব্রডব্যান্ড কানেকশন রয়েছে তার কাছে পাঠাবে। এবার আমার কম্পিউটার এবং ব্রডব্যান্ড কানেকশন এক হয়ে কি করবে? একটা চ্যানেল তৈরি করবে, মাধ্যম তৈরি করবে। প্রথমে আমি যেটা বলছি আমার মুখের কথা, তুমি যেটা বলছো তোমার মুখের কথা, এটা কম্পিউটারের অডিও নিল, এনকোড করলো, মানে ট্রান্সমিট করবে সে, হ্যাঁ। এটাকে ট্রান্সমিট করে এখন চ্যানেল, ইন্টারনেটের ডাটা যে তার রয়েছে, টেলিফোনের যে তার, সেটা দিয়ে বার্তাটা পাঠিয়ে দিবে। এটি চ্যানেল, ইন্টারনেটটা চ্যানেল, টেলিফোনের তার চ্যানেল, হ্যাঁ, তরঙ্গ চ্যানেল, বাতাস চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে বার্তাটি দিয়ে দিবে। আমি বলছি তোমাদের শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যাটি এখন ইন্টারনেটের মাধ্যমে যাচ্ছে, চ্যানেলের মাধ্যমে। এখন যাওয়ার মধ্যে তোমার নিগার সুলতানার কাছে ভালোভাবে পৌঁছলো, কিন্তু মাফরুহা সুলতানা প্রমিজের কাছে গিয়ে তাদের এলাকায় বৃষ্টির কারণে বাধাপ্রাপ্ত হলো। কেন? ওইখানে বজ্রপাত, হয়তো ইন্টারনেট সংযোগটা বিচ্ছিন্ন, বা বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে গেলে টেলিটক ইন্টারনেটের কানেকশনটা দুর্বল হয়ে যায়। তাহলে এগুলো কি হচ্ছে? নয়েজ ক্রিয়েট হচ্ছে। নয়েজ ক্রিয়েট হওয়ার ফলে নিগার সুলতানার কাছে যেভাবে বার্তাটি গেল, মাফরুহা কিংবা প্রমিস কিংবা তামান্নার কাছে সেভাবে বার্তাটি গেল না, ফলে একটা নয়েজ ক্রিয়েট হলো। এখন দেখো, তারপরেও আমার শুভ সন্ধ্যাটা এখন তোমার কাছে পৌঁছলো, একটু কষ্ট করে হলেও। ডিকোড করলে তোমার ওখানে একটা ডিকোডার রয়েছে, তোমার যে কম্পিউটার, তোমার যে মোবাইল, তার একটা তোমার স্ট্রং ডিভাইস রয়েছে, যেটা এখন আমার পাঠানো শুভ সন্ধ্যাটা তোমার ওখান থেকে ডিকোড করবে, ডিকোড করে তোমার ডিভাইস দিয়ে বের করে তোমাকে শোনাবে। তুমি আবার শুনবা ওই পাশ দিয়ে শুভ সন্ধ্যা, স্যার শুভ সন্ধ্যা বলেছে। তাহলে তুমি ওটা শোনার মানে হচ্ছে তুমি রিসিভ করছো বার্তাটা, তুমি হচ্ছে ডেস্টিনেশন, তুমি হচ্ছে যিনি রিসিভ করছে, সেই রিসিভার, তুমি এটি শুনতেছো। এখন তুমি শুভ সন্ধ্যা শোনার পরে যখন নরবার্ট উইনার যে 7 নম্বর যে কম্পোনেন্টসটি যোগ করেছেন, উপাদানটি যোগ করেছেন, এলিমেন্টসটি যোগ করেছেন, সেটি হচ্ছে ফিডব্যাক। তুমি তাহলে ফিডব্যাক দিবে শুভ সন্ধ্যা, হ্যাঁ, কিংবা আসসালামু আলাইকুম। তাহলে তোমার ওটা আবার আমার কাছে এসে যদি সাফল্যমণ্ডিতভাবে শোনা যায়, তাহলে ভাববে যে আসলে আমাদের যোগাযোগটি সফলভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু তুমি যদি ওপাশ থেকে না শুনে পাল্টা বলো, তুমি কিছুই বললে না বা কিছুই শুনলে না, তাহলে তোমার ওখানে আসলে বার্তাটি যায়নি, বা ইন্টারনেট বা গোলযোগের কারণে, নয়েজের কারণে এক ধরনের ঝামেলা তৈরি হয়েছে। এই হচ্ছে একদম মডেলের একদম কোর ডিসকাশন, সহজ ডিসকাশন, যে কারণে এই মডেলটিকে এক ধরনের সরল মডেল বলা হয়। মানে খুবই সিম্পল, খুবই আন্ডারস্ট্যান্ডেবল। আবার এমন কোনো মডেল নাই যে মডেলের কোনো না কোনো কম্পোনেন্টকে তুমি এই মডেলের মধ্যে পাবে না। তাহলে তোমরা যেটা বুঝলে, আমি একটু জিজ্ঞেস করি, নিগার তুমি বলো তো যে এই মডেলের কয়টি কম্পোনেন্টস রয়েছে? আচ্ছা বলো তো। 7টি না, 7 নম্বরটি কিন্তু এক ভদ্রলোক নরবার্ট উইনার অন্য আরেকজন ব্যক্তি যোগ করেছেন।
তিনি এটাকে বলতে চাচ্ছেন যে এটা ফুলফিল করার জন্য ফিডব্যাক দরকার, কিন্তু মূলত শ্যানন এবং ওয়েভার যে মডেলটি দিয়েছেন সেখানে কয়টি কম্পোনেন্টস রয়েছে? 6টি। 6টি কি কি? সেন্ডার, ইনফরমেশন সোর্স, ইনকোডার, চ্যানেল, নয়েজ, ডিকোডার, রিসিভার। আচ্ছা, তাহলে তুমি, আচ্ছা ধন্যবাদ। তামান্না, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। তামান্না, তুমি বলো তো সেন্ডার বা ইনফরমেশন সোর্সটা কে, বা কি একটা উদাহরণ দিয়ে আমাকে বলো তো। সেন্ডার হচ্ছে যে বার্তাটা পাঠাবে, মানে তথ্য একটা সোর্স থেকে কোনো একটা তথ্য মানে নিজের কাছে, মানে আমি যাকে সেন্ডার হচ্ছে, আমি কোনো তথ্য কাউকে পাঠালাম সেটা হচ্ছে সেন্ডার, মানে যে পাঠাবে সে হচ্ছে সেন্ডার। আচ্ছা, যে বার্তাটি পাঠাবে, বার্তাটি যার কাছ থেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রমিস। জি স্যার। প্রমিস, বলো তো তোমার এনকোডারটা কি বা ট্রান্সমিটার? স্যার, এনকোডার বা ট্রান্সমিটার হচ্ছে যে ইনফরমেশন সোর্স, যে তথ্যের উৎস, সেটা যে এনকোড করে চ্যানেলের মাধ্যমে রিসিভার পর্যন্ত যে পৌঁছে দেবে। এই যে পৌঁছে দেওয়ার আগে যে তথ্যগুলো একসাথে করে প্রেরণ করতেছে, এটাই হচ্ছে এনকোডার বা ট্রান্সমিটার। ঠিক আছে, কিন্তু আরো সহজ করে তুমি বলতে চেষ্টা করবে। যেমন তোমার ট্রান্সমিটার মানে কি? তোমরা বিদ্যুৎ দেখো না তোমার এলাকায়? তোমার এলাকার বিদ্যুৎটা কার কাছ থেকে যায়? ট্রান্সমিটারের কাছ থেকে যায় না? ট্রান্সমিটারটা বার্স্ট হয়ে গেলে কি বিদ্যুৎ যাওয়া বন্ধ হয়ে যায় না? জি স্যার। বন্ধ হয়ে যায়। আচ্ছা, মনে রাখবে যে শ্যানন এবং ওয়েভার কিসের উপর ভিত্তি করে এই মডেলটা দিয়েছিল, মনে আছে? টেলিফোন, মানুষের টেলিফোন যোগাযোগের উপর ভিত্তি করে, তাই না? জি স্যার। টেলিফোন যোগাযোগে। তাহলে দেখো, ওনারা বলতে চাচ্ছেন সেন্ডার বা ইনফরমেশন সোর্স হচ্ছে প্রথমে যে টেলিফোনটা করে ধরে ডায়াল করে বলবে হ্যালো। এখন এই যে হ্যালো যে বললো, তোমার একটা শব্দ শক্তি, হ্যাঁ, ওনারা বলতে চাচ্ছেন এই শব্দ শক্তিটা যখন যান্ত্রিক শক্তি বা বিদ্যুৎ শক্তি হয়ে কি করবে, ট্রান্সমিট হবে, পরিবর্তিত হবে। পরিবর্তিত হয়ে কি এখন তারের মধ্যে যাবে না? তারের মধ্যে যাবে। তো এই যে পরিবর্তনটা তুমি যে বললা হ্যালো, হ্যালোটা যে পরিবর্তন হচ্ছে, শ্যানন অ্যান্ড ওয়েভারের মতে এই হ্যালো পরিবর্তিত হওয়াটাই হচ্ছে ট্রান্সমিটারের কাজ, এনকোডারের কাজ। আর ওই যে তারের মধ্যে দিয়ে যাচ্ছে, ব্রডব্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা চ্যানেল। বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে মানে তোমরা নরমালি আমরা আগের যে মডেলগুলো পড়েছি সেখানে আমরা কিন্তু অনেক সময় সেন্ডারকেই এনকোডার বলেছি, তাই না? কিন্তু এখানে কিন্তু যেহেতু ওনারা 1948 সালে যে সময়টিতে এই মডেলটি দিয়েছেন, সেই সময়টির প্রেক্ষাপটটা ছিল হচ্ছে তোমার টেলিফোন যোগাযোগ। ওনারা টেলিফোনের, দেখো যেখানে কাজ করতেন বেল ল্যাব, এই ল্যাবটা ছিল আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন কোম্পানির ব্যবসা প্রতিষ্ঠানের একটি অঙ্গ সংস্থান, যেখানে গবেষণা হতো। ফলে ওনারা টেলিফোন যোগাযোগটা কতটুকু ইফেক্টিভ করা যায় এগুলো নিয়ে ওনাদের ভাবনা ছিল। এখন আমরা বর্তমানে অনেক যোগাযোগের প্রেক্ষাপটে সেন্ডার এনকোডারটাকে অনেক সময় এক করে ফেলানোর সুযোগ আছে পার্সন টু পার্সন যোগাযোগে। যেমন আমি যখন তোমাকে বলবো যে প্রমিস কি অবস্থা তোমার, কেমন আছো, তখন আমি সেন্ডার এবং একই সাথে আমি কি অবস্থা তোমার, কেমন আছো, এটাকে এনকোড করছি, বার্তাটিকে করে তোমার কাছে বাতাসের চ্যানেল হচ্ছে বাতাসের মাধ্যমে তোমার কাছে পাঠাই দিছি, মানে যখন ফেস টু ফেস কমিউনিকেট করতেছি। বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে সাদিয়া তুমি বলো তো চ্যানেলটা কি এখানে? সাদিয়া, তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, ও সম্ভবত শুনতে পাচ্ছে না। ওয়ালিদ, তুমি কি শুনতে পাচ্ছ? ওয়ালিদ চৌধুরী। সাদিয়া তো ক্লাসে নেই স্যার। সাদিয়া আলমকে এখানে দেখা যাচ্ছে, ও মনে হয় চলে গেছে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালিদ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালিদ শুনতে পাচ্ছ? জি স্যার। ওয়ালিদ, তুমি বলো তো এই মডেলের নয়েজটা কি? নয়েজ স্যার আমি জাস্ট 1 মিনিট আগে স্যার জয়েন করছি স্যার, একটু বাইরে ছিলাম। আচ্ছা, তাহলে তোমার জন্য 1 মিনিটেই বলি, 1 মিনিট আগে জয়েন করেছো। এই মডেলটি প্রদান করেছেন শ্যানন এবং ওয়েভার নামক দুইজন ব্যক্তি। শ্যাননের পুরো নাম ক্লড শ্যানন, ওয়েভারের পুরো নাম ওয়ারেন ওয়েভার। ওনারা 1948-49 সালে এই মডেলটি মানে প্রদান করেন। দুজনেই আসলে ম্যাথমেটিশিয়ান ছিলেন, তোমার প্রকৌশলী ছিলেন, এবং তারা এই আলেকজান্ডার গ্রাহাম বেলের
যে টেলিফোন ব্যবসা ছিল, সেই টেলিফোন ব্যবসা প্রতিষ্ঠানের একটি অঙ্গ সংস্থান যে বেল ল্যাব, সেই ল্যাবে কাজ করত। তো তারা এই মডেলটি প্রদান করেছেন। তাদের মডেলের 6টি প্রধান কম্পোনেন্টস বা এলিমেন্টস বা কনসেপ্ট রয়েছে। 1 নম্বর হচ্ছে ইনফরমেশন সোর্স, অর্থাৎ যে কথাটি বলছে, যে যোগাযোগটি করছে, হ্যাঁ, সে হতে পারে একজন ব্যক্তি, হতে পারে একটা তোমার গণযোগাযোগের ক্ষেত্রে হতে পারে তোমার টেলিভিশন নিজে, হ্যাঁ, বা যার মাধ্যমে যোগাযোগ করতেছো, এটা হচ্ছে ইনফরমেশন সোর্স। তারপরে এবং ওনারা যেহেতু টেলিফোনের উপর ভিত্তি করে মডেলটি দিয়েছিলেন, তাহলে একজন ব্যক্তি যে ফোনে কথা বলছে হ্যালো অলিদ, এই যে ব্যক্তি বলছে হ্যালো অলিদ, সে হচ্ছে ইনফরমেশন সোর্স, সেন্ডার। তারপরে হ্যালো অলিদ এই যে তরঙ্গ, এই তরঙ্গটাকে ট্রান্সমিট করে, হ্যাঁ, যান্ত্রিক শক্তিতে কিংবা তোমার তরঙ্গ আকারে যখন তারের মাধ্যমে যে পৌঁছে দেওয়া হচ্ছে, এটি হচ্ছে ট্রান্সমিটারের কাজ, এনকোডার। তোমার বার্তাটিকে এনকোড করে যন্ত্রের উপযোগী করা হয়েছে, করে চ্যানেলে তারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তার হচ্ছে চ্যানেল। হ্যাঁ, যখন নাকি তুমি আবার ফেস টু ফেস কথা বলবে, বাতাস অনেক সময় চ্যানেল হবে, অনেক সময় তোমার বার্তা আবার তোমার বন্ধু নিয়ে আরেক বন্ধুর কাছে দিবে, ওই বন্ধুটা ওইখানে চ্যানেল হতে পারে। তারপরে তোমার বার্তাটি যখন অন্য পাশে হ্যালো অলিদ যে বলছে, এটি যদি কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, কোনোভাবে তোমার যান্ত্রিক গোলযোল হয়, কোনোভাবে তার কেটে যায়, কোনোভাবে তোমার যে বাতাসে ঝড় হয়, শব্দ হয়, বৃষ্টি হয়, বজ্রপাত হয়, তাহলে নয়েজ ক্রিয়েট হলো। এরপরে ডিকোডার, যেখানে রিসিভ করবে, সেই রিসিভারের কাছে যাওয়ার জন্য তোমার যে এই হ্যালোটা এতক্ষণ তারের মধ্য দিয়ে এলো, ওইটা আবার তোমার এমন একটা ট্রান্সমিটার, এমন একটা ডিভাইস থাকবে, যে ডিভাইসটা ওই তারের মধ্য থেকে তরঙ্গাকারে আসা হ্যালোটাকে আবার শব্দ শক্তিতে পরিণত করে এই পাশে তোমাকে জানাবে হ্যালো অলিদ। তখন এটি হচ্ছে ডিকোড করে তোমাকে জানাচ্ছে হ্যালো অলিদ বলছে, এবং তুমি এই পাশে রিসিভার বা ডেস্টিনেশন এই বার্তাটার। এই 6টা কি কম্পোনেন্টস এর কথা আমাদের শ্যানন এবং ওয়েভার তাদের যে মডেলটি, সেই মডেলটির মাধ্যমে আমাদের জানাচ্ছেন, যেটিতে 7 নম্বর যে কম্পোনেন্টটি ফিডব্যাক, এটি নরবার্ট উইনার যোগ করেন, এই ভদ্রলোকরা যোগ করেননি। এই হচ্ছে আমাদের ডিসকাশন। আচ্ছা সাইমা তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। সাইমা তুমি বলো তো যে তোমার চ্যানেলটা কি? চ্যানেলটা হচ্ছে স্যার ইনফরমেশন সোর্স। এই যেই বার্তাটা আমার দিবে, যে ট্রান্সমিট করবে, সেটা তো একটা চ্যানেলের মাধ্যমেই যাবে, হয় কোনো মাধ্যম, সেটা তার হতে পারে, বাতাস হতে পারে, তরঙ্গ হতে পারে। তো সে যে মাধ্যমটার মাধ্যমে আমি বার্তাটা রিসিভারের কাছে পৌঁছে দিব, সেই মাধ্যমটাই হচ্ছে স্যার চ্যানেল। অনেক সুন্দর, অনেক সুন্দর, থ্যাংক ইউ। সাদিয়া আলম, তুমি কি এবার শুনতে পাচ্ছ? আচ্ছা, তুমি বলো তো ডিকোডারটা কি? হ্যাঁ, ডিকোডার কি বা রিসিভারটা কি? স্যার, ডিকোডার যখন সেন্ডার কোনো মেসেজ সেন্ড করে, তখন যেটা রিসিভ করে, সে যখন এটা রিপ্লাই করে, ওটা স্যার আমি শুনিনি শেষ সময়। আচ্ছা শোনো, এই মডেলটাতে একটু সহজভাবে বুঝবে, এই মডেলটি বিভিন্ন সময়ে তোমরা কাজে লাগাতে পারবে। এই মডেলটির প্রেক্ষাপটে এমনিতে আমরা অন্যান্য মডেলের সময় অনেক সময় তুমি যে ধরো তোমাকে কেউ ইংরেজিতে জিজ্ঞেস করলো হোয়াটস ইউর নেম, তখন তুমি এই যে একজনে এনকোড করছে হোয়াটস ইউর নেম, মানে তোমার নাম জানতে চাই, এটা এনকোড করে তোমাকে বার্তাটা পাঠিয়েছে। অন্যান্য মডেলের ক্ষেত্রে তুমি এই বার্তাটাকে ডিকোড করলা, খুললা, উন্মোচন করলা, যে কি খুললা, তুমি ভেবে দেখলা ও জানতে চাচ্ছে তোমার নাম, তুমি বললা মাই নেম ইজ XYZ ইত্যাদি। এখানে তুমি ডিকোডার হিসেবে ব্যবহৃত হতে পারো। কিন্তু তোমার এই মডেলের ক্ষেত্রে, এই যোগাযোগের শ্যানন অ্যান্ড ওয়েভারের মডেলের ক্ষেত্রে, এই দুই ভদ্রলোক আমাদেরকে জানাচ্ছেন ডিকোডার হচ্ছে কোনো ডিভাইস। হ্যাঁ, এটা হচ্ছে তুমি যে বার্তাটা দিলা ইনফরমেশন সোর্স হিসেবে হ্যালোটা তুমি কি শব্দ করলে না, শব্দটা যখন তারের মাধ্যমে গেল, একটা ট্রান্সমিট হয়ে তোমার শব্দ শক্তিটা যান্ত্রিক শক্তি বা বিদ্যুৎ শক্তি বা কোনো একটা শক্তিতে পরিণত হয়ে তারের মধ্যে চলে গেল। এই যে তারের মধ্যে চলে যাওয়ার যে প্রক্রিয়া, এটা ট্রান্সমিটার, এনকোডার, এখানে এনকোড হলো। ওই পাশে গিয়ে ডেস্টিনেশন বা রিসিভারের কাছে যখন বার্তাটা যেতে হবে, তাহলে এই তারের মধ্যে গিয়ে তারা আবার বের হতে হবে না সাদিয়া? এই তারের মধ্যে দিয়ে আবার বের হতে হলে তাকে যে প্রক্রিয়ায় ওই যে তরঙ্গটা, ওই যে বার্তাটা, ওইটা আবার শব্দ হয়ে তোমাকে আবার জানাবে হ্যালো। এই যে অংশটা, এই হ্যালো বানানো অংশটা এই পাশে, ওই পাশের হ্যালোটাকে এই পাশে আবার শব্দ শক্তিতে পরিণত করা, এটি হচ্ছে ডিকোডার। বোঝা গেছে? থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সঙ্গে আর যুক্ত আছে কে? মাফরুহা, তুমি কি শুনতে পাচ্ছ?
মাফরুহা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমাদের এখানে কিন্তু ইন্টারনেট ব্যবস্থা খুবই ভালো। আমার মনে হয় ওর ওখানে কোনোভাবে নেট সংযোগ বিচ্ছিন্ন থাকতে পারে। তামান্না, তুমি কি বলেছো প্রশ্ন? জি স্যার। ওকে, ঠিক আছে, আমরা একটু তাহলে পরের আলোচনাটায় যাই। আমাদের এই মডেলটার একটু ক্রিটিসিজম রয়েছে, সীমাবদ্ধতা, সমালোচনা রয়েছে। হ্যাঁ, মডেলটির অ্যাডভান্টেজ হচ্ছে, দেখো এই মডেলটি 1948 সালে দেওয়া হয়। হ্যাঁ, 1949 সালে একটু তোমার মডারেট করে আর একটু সুন্দরভাবে উপস্থাপন করা হয়। তো এই মডেলটিতে সর্বপ্রথম আমরা নয়েজ ধারণাটি পাই। তোমরা দেখো অ্যারিস্টটলের মডেলে কিন্তু নয়েজ বলে কিছু ছিল না। আর এই মডেলটি হওয়ার আগে আসলে কমিউনিকেশনের ব্যাপারে ওই ধরনের কোনো মডেল আধুনিক যুগেও ওইভাবে ছিল না। এই মডেল হওয়ার অনেক পরে অ্যারিস্টটলের রেটরিক যে কমিউনিকেশন ছিল সেটি কমিউনিকেশন স্পেশালিস্টরা বের করেছেন। কিন্তু এই মডেলটি আসলে কমিউনিকেশন স্টাডি, যোগাযোগ যে অধ্যয়ন, সেই অধ্যয়নের ভিত্তি স্থাপন করে। এজন্য এটাকে মাদার অফ অল মডেলস বলা হয়। তো এই মডেলটি আমাদের প্রথমে নয়েজ ধারণা দেয়, যে নয়েজটা কি আসলে। হ্যাঁ, নয়েজটা কি, যখন তোমার যোগাযোগের মধ্যে কোনো টেকনিক্যাল হোক, সেমেন্টিক অর ইফেক্টিভনেস নিয়ে কোনো ধরনের বাধা বিপত্তি প্রতিবন্ধকতা আসে, সেটি নয়েজ। এই ধারণাটি আমাদের এই মডেলটি প্রদান করে। তো নয়েজ আমাদের অ্যাকর্ডিং টু শ্যানন অ্যান্ড ওয়েভার, শ্যানন এবং ওয়েভারের মতে 3 ধরনের নয়েজ সচরাচর হতে পারে। ওনারা যেহেতু তোমার টেলিফোন নিয়ে কাজ করেছেন, সেহেতু টেলিফোনকে কেন্দ্র করে ওনারা উদাহরণটা দিয়েছেন। কিন্তু এটিকে কিন্তু আমরা বাস্তব জীবনে অন্যান্য যোগাযোগের ক্ষেত্রেও ব্যবহার করে ফেলতে পারি। কিভাবে? ওনারা 1 নম্বর নয়েজ হিসেবে বলেছেন টেকনিক্যাল নয়েজ। টেকনিক্যাল নয়েজটা কি? যখন টেলিফোনে তোমার কথা বলতেছো, তখন তোমার বিদ্যুৎ নেই, কিংবা তুমি আরেক জায়গায় ফোন দিয়ে ফেলছো, কিংবা তোমার ডায়াল হয় না, একটা 7 ওঠে না, 8 ওঠে না, ঠিক আছে, কিংবা তোমার যে তারের সংযোগ কেটে গেল, কিংবা তোমার যে স্যাটেলাইটের যে মাধ্যমে তোমার বার্তাটি পাঠাবে, সেই বার্তাটি তোমার বিপর্যস্ত হচ্ছে বজ্রপাতে, নানা কিছুতে। এই যে টেকনিক্যাল, প্রযুক্তিগত, কৌশলগত যে ঝামেলাগুলো, এগুলোকে আমরা টেকনিক্যাল নয়েজ বলতেছেন। হ্যাঁ, আর সেমান্টিক নয়েজটা কি তাহলে? সেমান্টিক নয়েজ হচ্ছে অ্যাকর্ডিং টু শ্যানন অ্যান্ড ওয়েভার, যে তুমি যখন এই পাশ থেকে টেলিফোনে কথা বলতেছো, হাউ আর ইউ, হ্যাঁ, তখন তুমি ওই পাশ থেকে শুনতেছো। যদি শুনো আই এম ফাইন, তুমি যখন উত্তর দিলে আই এম ফাইন, তখন তোমার এখানে কোনো নয়েজ নেই, তুমি এটা শুনতে পারছো। কিন্তু যদি বলে হাউ আর, মানে এরপরে গ্যার শুরু হয়ে গেল। হ্যাঁ, কিংবা হাউ আর এমন একটা শব্দ বললা যে শব্দটা তুমি জানো না, যে শব্দটা অন্য সংস্কৃতির, অন্য কালচারের, তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের বা স্প্যানিশ কোনো নাগরিকের সঙ্গে যখন কথা বলতেছো, হ্যাঁ, তখন সেই শব্দটি, সেই যে তোমার একটি অদ্ভুত শব্দ তুমি করলে, সেটির মানে যখন তোমার অন্য পাশে থাকা ব্যক্তিটি বুঝবে না, তখন সেটি সেম্যান্টিক নয়েজ। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ রিলেটেড, তোমার ভাষা রিলেটেড, সাউন্ড রিলেটেড, যদি কোনো ধরনের কালচারাল রিলেটেড, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা আসে, যে দুজনের কেউ না কেউ বুঝতেছে না আরেকজনের ভাষা, আরেকজনের বর্ণনা, আরেকজনের উপস্থাপনা, সেটি সেম্যান্টিক। আর একটি হচ্ছে ইফেক্টিভনেসের উপর ভিত্তি করে যে নয়েজ, অর্থাৎ তুমি যে ইফেক্টিভলি বার্তাটি বুঝেছো কিনা, বার্তাটি তোমার উপর প্রয়োগ হয়েছে কিনা সফলভাবে, সেটির উপর ভিত্তি করে এক ধরনের নয়েজের কথা আমাদেরকে শ্যানন এবং ওয়েভার বলতেছেন। কিভাবে? যেমন তোমাকে যদি টেলিফোনে সরকার থেকে একটা জরিপ করতেছে দেশের তোমার এই করোনার মধ্যে কতজন শিক্ষার্থীরা আসলে ক্লাস করছে, তো তোমাকে আমাদের যে মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাকে কল করে জানতে চাইলো, হ্যালো গ, আপনি কি এই নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা এর শিক্ষার্থী? হ্যাঁ, আপনি কি কোনোভাবে ইন্টার্নের সাথে যুক্ত? এখন তুমি ইন্টার্ন শব্দটা জানো না, এই যে তুমি জানলে না, হ্যাঁ, তারপরে তোমাকে যখন বললো যে আপনাকে আমরা একটা ফ্রি ল্যাপটপ দিব, তখন এই সময়টায় তুমি যদি ল্যাপটপটা পাও বা না পাও, এটার উপর ভিত্তি করে তোমার ইফেক্টিভনেসটা তোমার কি হবে, তোমার মাপা হবে। অর্থাৎ তোমাকে হয়তো বলবে যে আপনি 2 চাপলে আপনি বুঝবো আপনার ল্যাপটপ প্রয়োজন, আপনার কোনো স্মার্টফোন নেই, কিন্তু তুমি 2 চাপতেছো না। হ্যাঁ, তো এটা হচ্ছে ইফেক্টিভনেসের একটা ব্যাপার, এটি একটি নয়েজ। এই নয়েজগুলোর ধারণা আমরা
তোমার এই মডেলটি থেকে পাই। তারপরে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এই মডেলটি অনেক সিম্পল এবং ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, খুব সহজে এটি বোঝা যায়, এটি খুব সরল, সহজ, প্রাঞ্জল। হ্যাঁ, যে কারণে যে কেউ এই মডেলটি বুঝতে পারে এবং এই কারণেই কিন্তু এই মডেলটি দ্বারা আমাদের প্রায় ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশনগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে ক্যান বি অ্যাপ্লাইড ফর মাল্টিপল ডিসিপ্লিনস। এটার মানে হচ্ছে এই মডেলটা শুধু যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, এটি অন্যান্য ডিসিপ্লিন যে অধ্যয়ন স্টাডিজ রয়েছে, যেমন তোমাদের আগেই বলেছি প্রকৌশলে এটি ব্যবহৃত হতে পারে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সেকশনে। আবার যারা তোমার ডিজিটাল টেকনোলজি নিয়ে কাজ করে তারা এই মডেলটি নিয়ে কাজ করতে, যারা তোমরা দেখবা যে বিভিন্ন ম্যানেজমেন্ট গ্রুপ বা বিজনেস স্টাডিজ গ্রুপে এই মডেলগুলো নিয়ে খুব আলোচনা হয়, বিশেষ করে আমাদের এই যে এই মডেলটি নিয়ে, এটি কিভাবে সেলস ম্যানকে আকৃষ্ট করার জন্য ব্যবহৃত করতে হবে, যারা বিশেষ করে টেলিফোন কলের মাধ্যমে আসলে বিভিন্ন ধরনের মার্কেটিং করে থাকে তাদের জন্য কিন্তু এই মডেলটি অ্যাপ্লিকেবল হতে পারে। ফলে এটি হচ্ছে একটি মাল্টিডিসিপ্লিনারি একটি মডেল। তারপরে এই মডেলটিতে অনেক বেশি আধুনিকায়ন রয়েছে, টাচ অফ মডার্নিটি। দেখো বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু আমরা এনকোডিং এবং ডিকোডিং শব্দটা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, বর্তমান সময়ে এনকোড এবং ডিকোড অনেক ভালো, যারা হ্যাকার বা যারা একটু টেকনোলজিক্যালি অ্যাডভান্সড টেক স্যাভি তারা দেখবে যে এনকোড এবং ডিকোড শব্দটা অনেক ব্যবহার করে। তো 1948 সালে এই ভদ্রলোকেরা এনকোড এবং ডিকোডের ব্যাপারে আমাদেরকে জানাচ্ছেন, যেটি আসলে সত্যি বলতে অবাক করা বিষয় এবং এটি সত্যি টাচ অফ এক ধরনের মডার্নিটি। তারপরে সর্বশেষ যে বিষয়টি তোমরা সবাই জানো, এটা অনেকক্ষণ আলোচনা হলো, যে মাদার অফ অল মডেলস, অর্থাৎ এই মডেলের যে কম্পোনেন্ট 6টি কম্পোনেন্ট রয়েছে, পরবর্তীতে আরেক ভদ্রলোক যে একটি কম্পোনেন্ট নিয়ে এসেছেন, এই 7টি কম্পোনেন্ট ছাড়া পৃথিবীর অধিকাংশ মডেল কাজ করবে না। হ্যাঁ, এই মডেল লাগবেই, এই জন্য এই মডেলকে বলা হয় মাদার অফ অল মডেলস। তারপরে অ্যারিস্টটল ওই যে খ্রিস্টপূর্ব যে সময়টিতে রেটোরিক নামে আসলে কমিউনিকেশনের বর্ণনা আমাদেরকে দিলেন, তারপরে কিন্তু আসলে মডেল, যোগাযোগের মডেল বলে কিছু আসলো কি না এ নিয়ে মানুষের ভাবনা ছিল না। যোগাযোগ বিষয়ে অধ্যয়ন করার প্ল্যাটফর্ম ভিত্তিটা স্থাপন করেন হচ্ছে আমাদের এই ক্লড শ্যানন এবং ওয়ারেন ওয়েভার, এই ভদ্রলোকদ্বয়। তো এর কারণে তাদের প্রদত্ত মডেলটিকে মাদার অফ অল মডেলস বলা হয়। তারপরে এই মডেলের কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, তোমরা দেখো এখানে লিনিয়ার মডেল। হ্যাঁ, এই মডেলটি হচ্ছে লিনিয়ার, হ্যাঁ, অর্থাৎ এক রৈখিক। এটি আসলে একই সাথে আরেক ধরনের মডেল, মানে একই সাথে তোমার ওখান থেকে জবাব দেওয়া আর নেওয়ার ব্যাপারে আমাদের কোনো বার্তা দেয় না, যার কারণে এই যে তোমার 7 নম্বর যে পয়েন্ট ফিডব্যাক, এই ফিডব্যাকটা কিন্তু নরবার যে ব্যক্তি, ওই ব্যক্তি নিয়ে এসে এটাকে সাইক্লিক্যাল মডেল, অর্থাৎ একটা চক্রাকার মডেল বানাইছিলেন। এর আগে কিন্তু এটি লিনিয়ার মডেল ছিল। হ্যাঁ, তারপরে এটি নট অ্যাপ্লিকেবল ফর ম্যাস কমিউনিকেশন, অর্থাৎ মডেলটি যেহেতু টেলিফোন কোম্পানির উপর ভিত্তি করে, টেলিফোনের যোগাযোগের উপর ভিত্তি করে আমাদের শ্যানন এবং ওয়েভার দিয়েছিলেন, ফলে তারা ওই সময় ম্যাস কমিউনিকেশনের কথাটা অতটা আসলে মাথায় রাখেননি। ফলে ম্যাস কমিউনিকেশনের ক্ষেত্রে এই মডেলটি কিন্তু ওই অর্থে ব্যাপকভাবে প্রয়োগ করা যায় না বলে অনেকে মন্তব্য করে থাকেন। তারপরে এই মডেলটিতে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু পাওয়ার রিলেশনশিপ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অর্থাৎ সামাজিক অবস্থান, স্ট্যাটাস, ক্ষমতাশালী ব্যক্তি কিনা, হ্যাঁ, তার মর্যাদা কতটুকু, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন অনেক সময় তোমার চলে। আবার অনেকের ধরো ইন্টারনেট কানেকশন অনেক ভালো, অনেকের যে এলাকায় থাকে সেই এলাকায় নেটওয়ার্ক ভালো, এই বিষয়গুলোর কথা কিন্তু এখানে নেই। এই মডেলটিতে সাধারণীকরণভাবে, ঢালাওভাবে বলা হচ্ছে যে উভয় পক্ষ দুই পাশ থেকেই সমান সুযোগ সুবিধা পাবে, এরকম একটা স্ট্যাটাস কো বিদ্যমান ব্যবস্থার এই মডেলটি প্রদান করা হয়েছে। কিন্তু বাস্তবে আমরা সবাই জানি যে দেখো সাতক্ষীরায় যে থাকে তার ইন্টারনেট সংযোগ বা তার যে যোগাযোগ ব্যবস্থা প্রক্রিয়া সেটি, এবং ঢাকা বা গোপালগঞ্জে যে থাকে তার সঙ্গে পার্থক্য থাকতে পারে, খুলনায় যে থাকে তার সঙ্গে রাজশাহীর পার্থক্য থাকতে পারে, যে ব্যক্তি একটু সামাজিক স্তরে কোনোভাবে অন্যর থেকে কোনোভাবে আমাদের তথাকথিত নিয়ম নীতির জাতাকলে একটু নিচে পড়ে রয়েছে, তার যোগাযোগ ব্যবস্থাটি একটু ভিন্ন হতে পারে কিনা সেই নিয়ে এখানে কোনো আমাদের আলোচনা নেই। তারপরে সেন্ডার এনকোডার ডিলেমা, সেটা আমি তোমাদের বললাম, এটা একটা সংকট আমাদের। আমরা একসময় সেন্ডার এবং এনকোডারকে এক করে অনেক মডেলকে দেখেছি, কিন্তু এখানে সেন্ডার এবং এনকোডার কিন্তু আলাদা আলাদা ব্যক্তি, যেহেতু
যন্ত্রের উপর ভিত্তি করে মডেলটি প্রদান করা হয়েছে। একইভাবে রিসিভার আর ডিকোডার ডিলেমাটাও এখানে রয়েছে। আর ফিডব্যাকের ব্যাপারটা তোমাদেরকে তো জানালামই যে অন্য আরেকজন ব্যক্তি এই মডেলের সঙ্গে ফিডব্যাককে যুক্ত করেছে। আসলে কিন্তু এই মডেলে ফিডব্যাক ছিল না, বা ফিডব্যাক এর ব্যাপারে আমাদের কোনো ধারণা ওই অর্থে শ্যানন এবং ওয়েবার প্রদান করেননি। এই ছিল আমাদের মডেলটির সংক্ষেপে একদম আলোচনা। তোমাদের এর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারো। দেখো এখানে আরো একটি চিত্র আমরা তোমাদেরকে দেখিয়েছি, যে ইনফরমেশন সোর্স, ট্রান্সমিটার, হ্যাঁ, চ্যানেল, এবং চ্যানেলের ক্ষেত্রেই কিন্তু নয়েজটা ক্রিয়েট হচ্ছে এখানে, হ্যাঁ। তারপরে রিসেপশন, ডেস্টিনেশন, যেটি ডিকোডার এবং রিসিভার নামে পরিচিত, এবং পরবর্তীতে সপ্তম যে মাধ্যমটি কনসেপ্টটি যুক্ত হয়েছে, ফিডব্যাক, সেটিও এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। তো এই ছিল আলোচনা আর শ্যানন এবং ওয়েবারের মডেল, যেটি মাদার অফ অল মডেলস, হ্যাঁ, নামে পরিচিত। তো সেই মডেলটি সম্পর্কে আজকে আমরা শিখলাম। তোমাদের কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা? স্যার তোমার নাম যখন প্রশ্নটি করো। স্যার নিগার সুলতানা। আচ্ছা, স্যার ওই যে কি কম্পোনেন্টস গুলো যখন ধরেন পরীক্ষা আসলো হচ্ছে শ্যানন ওয়েবারের হচ্ছে কি কম্পোনেন্টস গুলো লিখবো, তাহলে কি ওই ফিডব্যাক উল্লেখ করব নাকি শুধু 6টাই লিখবো? অবশ্যই উল্লেখ করবে। তুমি ওই বিষয়টা জানো, এটা যদি তুমি পরীক্ষায় জানাও তাহলে তোমার যে পরীক্ষক সে তো খুশি হবে যে দেখো আসল 6টা কম্পোনেন্টস জানার পাশাপাশি আমাদের নিগার এই মডেলের সীমাবদ্ধতাটাকে যে ব্যক্তি আসলে আরো একটি কম্পোনেন্ট যুক্ত করে দূর করতে চাইছিলেন সেই বিষয়টিও এই মেয়েটি জানে, এই ছেলেটি জানে, তাহলে নিশ্চয়ই তোমার মেরিট একটু বেশি যুক্ত হয়ে যাবে ওখানে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে নিগার, আর কারো কোনো প্রশ্ন রয়েছে? আর এই বিষয়ে যে ডেটাগুলো রয়েছে সেটা আমি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি, সেখানে তোমরা পাবে। মডেল কমিউনিকেশন মডেলের মধ্যে যে শ্যানন অ্যান্ড ওয়েবার মডেলের অনেকগুলো ডেটা রয়েছে, তোমরা যেখান থেকে পড়ে বুঝতে পারো জানাবে, এবং কোনো ধরনের বুঝতে সমস্যা হলে আমাকে ইমেইল করবে। আর কারো কোনো প্রশ্ন? স্যার সাদিয়া, হ্যাঁ, প্রশ্ন করো। স্যার হলো যেটা হলো ডিমেরিট আছে, ওখানে হলো সেন্ডার আর ইনকোডার এর একটা টপিক আছে না, ওটা বুঝতে পারছি না আচ্ছা, স্যার। সেন্ডার এনকোডার ডিলেমা, রিসিভার ডিকোডার ডিলেমা মানে হচ্ছে কি, আমরা কিন্তু পার্সন টু পার্সন যোগাযোগে, যেমন তোমার ল্যাসওয়েলের মডেল তুমি পড়েছো, হ্যাঁ, বা এসএমসি এর মডেল তুমি পড়েছো, এখানে তুমি বার্তাটা প্রেরণ করছো। আমরা এরকম ভাবে কিন্তু বোঝার চেষ্টা করেছি যে আমি বার্তা প্রেরণ করেছি কিভাবে, যেমন আমার নাম সাদিয়া, হ্যাঁ, আমার বাড়ি খুলনা, এটা একটা বার্তা, এই বার্তাটা তুমি এনকোড করছো, মানে তুমি এই বার্তাটা দ্বারা বোঝাইছো তুমি একজন মানুষ, তোমার একটি নাম রয়েছে, তুমি একটি স্থানে বসবাস করো। এখন তুমি আরেকজনকে বলতে চাচ্ছ আমার নাম সাদিয়া, আমি খুলনায় বসবাস করি, তুমি কোথায় বসবাস করো। তুমি এই বার্তাটি, মানে তোমার বসবাসের স্থান, তুমি মানুষ হিসেবে একজন নারী, তুমি খুলনা নামের একটি শহরে বাস করো, এবং তুমি আরেকজনের কাছে এই বার্তাটি পৌঁছে তার কাছে তার ব্যাপারটি জানতে চাচ্ছ। সে আবার করলো কি, সে যদি তোমার ভাষা বুঝে তাহলে সে প্রথমে চেষ্টা করবে তুমি কি বলেছো এটি বুঝতে। তাহলে সে ব্যক্তিটি যেই হোক, সে প্রমিস হতে পারে, নিশান হতে পারে, বা নিগার হতে পারে, সে ভাবলো ও আমাকে ওর বাড়ির অবস্থান, ওর নাম এবং ও কোথায় থাকে বলেছে, এবং আমার কাছে জানতে চাচ্ছে আমি কোথায় থাকি, আমার বাড়ি কোথায়। তাহলে তুমি যে বার্তাটা দিলে, ওই বার্তাটি যার কাছে দিলে সে তোমার বার্তার অর্থটি উদ্ধার করলো, এটি হচ্ছে ডি কোড, তোমার যে কোড, এই কোডটিকে উদ্ধার করলো। আর এন কোড মানে তুমি কোড দিয়ে দিলে, এটাই আসলে এনকোড আর ডিকোডটা হচ্ছে ওই সময় আসছে যখন মোর্স কোড আবিষ্কৃত হলো। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, মনে রাখো 1945 সালের, এর আগে 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ হলো, 1939 থেকে 45 দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। কে কি বার্তা দেয়, এই বার্তাটাকে বের করার এক ধরনের টেন্ডেন্সি ছিল অপরপক্ষে। সেখান থেকে এই যে নানা ধরনের কোড আবিষ্কৃত হয়েছিল যাতে শত্রুপক্ষ, অন্য দেশ না বুঝতে পারে। এই কোডটা তুমি যে দিলা, তুমি যে অর্থটা এনকোড করে দিলা, আর একজনে তোমার যে অর্থটি ভাঙিয়ে উদ্ধার করলো, সে হচ্ছে ডিকোডার। এটা আমরা নর্মালি জানি, কিন্তু এই মডেলের ক্ষেত্রে এনকোডারকে বুঝাইছে ট্রান্সমিটারকে। হ্যাঁ, ট্রান্সমিটার, তুমি যে বার্তাটা বলছো, যেমন তুমি টেলিফোনে কানে নিয়ে বললে হ্যালো,
হ্যাঁ, তাহলে তুমি মুখ দিয়ে বললে হ্যালো, একটা শব্দ হলো। এখন এই হ্যালোটা তুমি টেলিফোনে যার কাছে কথাটি বলবে তার কাছে যেতে হলে তোমার যে হ্যালো শব্দটা, এটাকে টেলিফোন একটা ট্রান্সমিটারের মাধ্যমে তারের ভিতরে ঢুকাই দিবে না? শুনতে পাচ্ছ? তুমি যে হ্যালো বললা, এই শব্দটাকে যান্ত্রিক শক্তি বা বিদ্যুৎ শক্তি রূপে কি টেলিফোনের ভিতরে তারের মাধ্যমে পাঠিয়ে দিবে না অপর পাশে? দিবে তো? জি স্যার। আচ্ছা, এই যে পাঠিয়ে দিল, এই পাঠিয়ে দেওয়াটাকে ট্রান্সমিটারের মাধ্যমে করা হচ্ছে কাজটি, আর এটিকে এনকোডার বলা হচ্ছে এই মডেলে। বুঝা গেছে? ফলে আমরা যে আমরা যে সেন্ডারকেই অনেক সময় এনকোডার বলেছি, এই মডেলের প্রেক্ষাপটে আমরা সেটি বলতে পারছি না। বুঝা গেছে? জি স্যার, বুঝেছি। আবার একইভাবে রিসিভারকে যে আমরা অনেক সময় ডিকোডার বলছি, এখানে আমরা সেটা পারছি না, কারণ এখানে রিসিভার ভদ্রলোকের আগেই একটা ডিকোডার থাকতেছে, একটা মেশিন থাকতেছে, যেটি ওই যে হ্যালো বলেছে ওই হ্যালোটিকে বাস্তব জগতে হ্যালো হিসেবে নিয়ে আসতেছে তারের মধ্য থেকে। বোঝা গেছে সাদিয়া? জি স্যার, এটা একটা ডিলেমা, একটা আমাদের বোঝার সংকট। এটা আমরা আলোচনা করলাম কেন? যাতে এই সংকটটা তোমাদের না থাকে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর কেউ কি কিছু জানতে চাও? স্যার প্রমিস নাগ। হ্যাঁ, নাগ 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 বলো। স্যার যত আমরা কয়েকটা মডেল দেখছি এই পর্যন্ত, স্যার যে মডেলগুলো স্যার আমরা দেখতে পাচ্ছি যে লিনিয়ার মডেল, হ্যাঁ। এইগুলা কি বেশিরভাগই এনরা 1-to-1 মানে প্রাইভেটলি কমিউনিকেশনের ক্ষেত্রে এই মডেলগুলো প্রদান করছেন নাকি স্যার? এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে বেশিরভাগ কিন্তু আমরা যে পড়েছি লিনিয়ার মডেল কেন হচ্ছে, তোমার সেই সময়ে মানুষের যোগাযোগটা তোমরা যে এখন বিশ্বাস করো সবার কথা বলার অধিকার থাকবে। হ্যাঁ, আমরা এখন বিশ্বাস করি না ফ্রিডম অফ এক্সপ্রেশন। এই মডেলগুলো ডেভেলপ আচ্ছা। যখন হচ্ছিল 50-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তখন আসলে এই চিন্তা ভাবনাগুলো পার্সন টু পার্সন হচ্ছিল, অথবা লিডার কথা বলবে জনগণ শুনবে, জনগণের যে স্ট্রং ভয়েস থাকতে পারে, এই ধারণাটা তখনও ওরকম সোচ্চার হয়নি। এটি একটা ব্যাপার, ফলে মডেলগুলো লিনিয়ার থেকে ছিল। আবার একেবারে যে মানুষ ভাবেনি তা না, যেমন দেখো নরবার্ট ভদ্রলোক কিন্তু চলে এসে দেখালেন যে এই মডেলটি লিনিয়ার, এটাকে কিন্তু আমার সাইক্লিক্যাল, এটিকে চক্রাকারে একটা মডেল হিসেবে আমার দাঁড়ানোর সুযোগ রয়েছে যদি আমি ফিডব্যাক দিই, ফিডব্যাক হিসেবে যদি আমি এটিকে পাঠাতে পারি। আবার এরপরে আমরা আরেকটা মডেল করবো, অসগুড শ্র্যামের মডেল। এই মডেলটিও দেখবা যে মানে এরকম একরৈখিক মডেল না, ওটা বহুরৈখিক বা একদম তোমার সাইমালটেনিয়াসলি সেখানে যোগাযোগ হচ্ছে। ফলে এটা কিন্তু যোগাযোগের একদম প্রাথমিক ভিত্তি। প্রমিস, আমরা যে আগে যে মডেলগুলো পড়ে ফেলেছি সেগুলো কিন্তু 1948-এর পরের মডেল। আমরা এই মডেলটা একটু পরে পড়েছি বলে তোমার এরকম মনে পড়তেছে, কিন্তু এই মডেলটা যদি তুমি আগে পড়ো তাইলে কিন্তু দেখো, তাহলে কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। আমরা এই মডেলটা এই জন্য তাড়াতাড়ি পড়িয়ে ফেললাম তোমাদের, যেহেতু আগের পরীক্ষাটা আমরা ছোট দুটো মডেল পড়িয়েছি, এই জন্য এই মডেলটা আর দেরি না করে এখনই পড়িয়ে ফেললাম। এটা হচ্ছে তোমার বেজ মডেল। বোঝা গেছে? এই মডেলের পরে অন্যান্য মডেলগুলো ডেভেলপ হয়েছে। দেখবা ধীরে ধীরে আমরা যেসব মডেল সামনে আসছে সেখানে দেখবা যে এই যে তোমরা যে সংকটের কথা বলতেছো, যে লিনিয়ার কেন, নন লিনিয়ার কেন নয়, সাইক্লিক্যাল কেন নয়, হ্যাঁ বৃত্তাকার কেন নয়, তো এটা সামনে তোমার আলোচনাগুলো তোমরা দেখবে, এবং অনেক মডেল পাবে যেখানে সাইক্লিক্যাল মডেল সরাসরি চলে আসছে। অর্থাৎ যে কমিউনিকেশন স্পেশালিস্টরা তারা ঠিকই ভাবছেন যে এইভাবে একরৈখিক, এক পাশ থেকে শুধু সেন্ডার দিবে, এক পাশ থেকে শুধু রিসিভার নিবে, এই দিন আর নেই। একই সঙ্গে রিসিভারও দিবে, সেন্ডারও রিসিভার হয়ে যেতে পারে, এই চিন্তা ভাবনাগুলো সামনে চলে আসছে। এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, তোমরা যে ল্যাসওয়েলের কমিউনিকেশন মডেলটি পড়েছো, হু সেজ বা হু সেইড, হোয়াট, টু হুম, ইন হুইচ চ্যানেল, উইথ হোয়াট ইফেক্টস, এটা কিন্তু ম্যাস কমিউনিকেশনের প্রেক্ষাপটে। আর এইটা কিন্তু উনি 1-to-1 পার্সন টু পার্সনের ক্ষেত্রে যোগাযোগ করেছিল, কিন্তু এই মডেল ম্যাস কমিউনিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় যেহেতু মাদার অফ অল মডেলস। কিন্তু ল্যাসওয়েলের মডেলটা বিশেষভাবে, উনি পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন, উনি কিন্তু এটি একজন লিডারের পয়েন্ট অফ ভিউ থেকে আসলে ব্যাখ্যা করেছিলেন। প্রমিস, ধন্যবাদ। জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন রয়েছে কি আজকের পড়া নিয়ে? আচ্ছা, আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ মূল্যবান সময়টি ক্লাসে দেওয়ার জন্য।
তো সবাই ভালো থাকো, আর আমাদের আবার দেখা হবে কালকে ক্লাসে। আল্লাহ হাফিজ স্যার। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। End meeting for all.